আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিতর্কিত উপদেষ্টাদের বাদ এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। নির্বাচন কমিশন পুনর্গঠন করে আগে স্থানীয় নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি। সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে সংকট কাটবে বলছে জামায়াত। দায়িত্ব পালন অসম্ভব করে তুললে প্রয়োজনীয় সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের বিবৃতি। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। রাতে দলটির স্থায়ী কমিটির 4 নেতা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই দাবি জানান। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠকে অংশ নিয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, মঈন খান ও সালাউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের ব্রিফ করেন তারা। বলেন, নির্বাচন বিলম্বিত হলে স্বৈরাচার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায়-দায়িত্ব বর্তমান সরকার ও তাদের সঙ্গে সংশ্লিষ্টদের উপরই বর্তাবে। বিএনপির নেতারা বলেন, তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাননি। আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পন্ন থেকে গেলে বিএনপি সরকার গঠন করলে তা পরিপূর্ণভাবে সম্পন্ন করবে বলে জানান তারা। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। আওয়ামী লীগের বিচার সবচাইতে বেশি দাবি করে বিএনপি। এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থাকলে বিএনপি সরকারের দায়িত্বে যখন যাবে তখন বিচারের আওতায় এনে তা বিচার বিভাগের মাধ্যমে, স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করা হবে। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। যে কোনো উছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করে আগে স্থানীয় সরকার নির্বাচন এবং নির্ধারিত সময়ে জুলাই ঘোষণাপত্র চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এই কথা জানান সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এনসিপির সঙ্গে জড়িয়ে অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয়, প্রদান করা হয়, সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে, ডক্টর ইউনূস স্যারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। আমরা বলেছি যাতে দ্রুত সময়ের মধ্যেই প্রতিশ্রুতিকৃত সকল যে দাবি, আর্থিক সহায়তা সহ পুনর্বাসনে, সেই বিষয়টি যাতে নিশ্চিত করা হয়। বিচার, জুলাই গণহত্যার বিচার এবং যে সংস্কার প্রক্রিয়া চলমান এবং সংস্কারের যে জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা এবং যে আমরা নির্বাচনের কথা বলছি, গণপরিষদ এবং আইনসভা নির্বাচন, এই 3টি সমন্বিত একটি পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ যাতে একত্রে সরকার ঘোষণা করে এবং আমাদের যেই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি ছিল সংস্কার, বিচার, সেটি এর মধ্য দিয়ে আসলে বাস্তবায়ন হওয়া সম্ভব। জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে। আমরা বলেছি যে বিচারটাও কবে শেষ হবে, কোন প্রক্রিয়া আগাবে এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা,
সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে। সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে সংকট কেটে যাবে, এমনটাই বলছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা বলেন। জামায়াতের আমির ছাড়াও দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাদের বৈঠকে অংশ নেন। আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার। একটা, নির্বাচনটা কখন হবে, আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরে জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। আর 2 নম্বর, আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে। আবার সব সংস্কার এই সরকারের পক্ষে করা সম্ভব না। মাত্র 5টা সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছে, এতটুকু নিষ্পত্তি হওয়া উচিত সন্তোষজনকভাবে। এর পাশাপাশি এখানে জুলাই প্রক্লেমেশনের ব্যাপার স্যাপার আছে, এগুলো সংস্কারের সাথে জড়িত। তো অনেক দলের দাবি দেওয়ার মধ্যেও কিছু ভিন্নতা আছে, এটা থাকবে। দল যেহেতু আলাদা, মতেরও ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। প্রধান উপদেষ্টার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছে সব রাজনৈতিক দল। তার নেতৃত্বেই নির্বাচন চায় দলগুলো, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকটি রাজনৈতিক দলের বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা জানান। প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান করেছেন। তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে, এবং তারা বলেছেন যে কেউ বলেছেন যে তারা বেশ কিছু রিপোর্ট করেছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন। তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ সবাই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে, এবং তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, ওনার নেতৃত্বে ওনাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। নির্বাচনের পাশাপাশি গণহত্যার বিচার, জুলাই সনদ ও সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মাহমুদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে শনিবার রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে দলটির আহ্বায়ক ও সদস্য সচিব কথা বলেন। এনসিপির আহ্বায়ক জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যাখ্যা করে সংস্কার সহ কয়েকটি দাবি তুলে ধরেন। জুলাই ঘোষণাপত্রের যেই নির্ধারিত সময় দেওয়া হয়েছিল, সময় কিন্তু আগাচ্ছে, ফলে নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত, এবং বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় নাগরিক পার্টির অবস্থান পরিষ্কার করেন তরুণ এই নেতা। ডিসেম্বর থেকে জুন যেই টাইম ফ্রেম দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, আমরা তো সেটা সমর্থন করেছি। আমরা বলছি যে তার আগেই যে জুলাই ঘোষণাপত্র, বিচার, সংস্কার এগুলার নিশ্চিত করে আমরা জাতীয় নির্বাচনের দিকে যেতে পারি। অন্তর্বর্তী সরকারের 2 জন ছাত্র উপদেষ্টা নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। যে 2 ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে, তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন, আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম। এ সময় করিডোর ইস্যু এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের মেয়াদ নিয়ে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা মানচিত্রের কোনো ধরনের হুমকি সেখানে তৈরি হবে কিনা, প্রত্যেকটা বিষয়ে পরিষ্কার করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে যেন অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকের পর এক বিবৃতিতে এ কথা বলা হয়। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত 3টি প্রধান দায়িত্ব নির্বাচন, সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শেরে-ই-বাংলা নগরে পরিকল্পনা কমিশনে এই বৈঠক হয়। বিবৃতিতে বলা হয়, যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হয়, তবে সরকার এর কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্র ব্লক করে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। আজ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জাজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদবির, টেন্ডার বাণিজ্য সহ অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দুদক কার্যালয়ে মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিতভাবে ও সংবাদ সম্মেলন করে প্রকাশ্য ক্ষমা চাইতে এনসিপি নেতা সার্জিস আলমকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন আজ এই নোটিশ পাঠিয়েছেন। তিনি জানান, নোটিশ পাওয়ার পর ক্ষমা না চাইলে আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হবে। সার্জিস আলম তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, যে পোস্টে বলেছেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি। এখানে তার যে মন্তব্যটা টোটালটাই হচ্ছে হাইকোর্টের উপর নগ্ন হস্তক্ষেপ এবং এই হাইকোর্টের অস্তিত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, যার ফলে আমি মনে করি এটা আদালত অবমাননার শামিল। এবার অন্যান্য প্রসঙ্গ। আকাশে মেঘ দেখলেই আতঙ্কে থাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় নগরীর প্রধান সড়ক বিবি রোড সহ অন্যান্য সড়ক। এতে বাড়ে ভোগান্তি, ঘটে দুর্ঘটনা। এ দৃশ্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান সড়ক বিবি রোডের। সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়কটি। বৃষ্টির পানির সাথে ড্রেনের ময়লা মিশে সৃষ্টি হয় এক অস্বাস্থ্যকর পরিবেশ, ছড়ায় দুর্গন্ধ। এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করে স্কুল কলেজ শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ। তাই এমন পরিস্থিতিতে চরম ভোগান্তি পোহান তারা। স্থানীয়রা জানান, বৃষ্টি হলেই সড়কে চলাচলের উপায় থাকে না। বাধ্য হয়ে নোংরা পানি পাড়িয়েই প্রয়োজনীয় কাজ সারতে হয়। আমরা তো জনম ভোগান্তির উপরে আছি, কেউ তো সমাধান করতেছে না। অ্যাক্সিডেন্ট হয়, মানুষ স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে মানুষের খুবই কষ্ট। সরকারের তো উচিত যে আমাদের নারায়ণগঞ্জবাসীদের কিভাবে ওনারা বাঁচাবে ওইভাবে তাদের সুরক্ষিত করা, তারা করতেছে না, তাদের মতো তারা চলতেছে। বিশেষ করে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভোগান্তি পৌঁছেছে চরমে। পানির কারণে সিএনজি অটোরিকশাগুলো বিকল হয়ে পড়ছে। ইজি বাইক সহ অন্যান্য বাহনগুলোর অধিকাংশই পানিতে ডুবে যাচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজট। এছাড়া অসময়ে ড্রেন নির্মাণ জনসাধারণের ভোগান্তি বাড়াচ্ছে। ড্রেন থেকে কোনো কিছু দেখা যায় না, পানিতে যে কোনো মুহূর্তে মানুষ দুর্ঘটনা অবহিত হইতে পারে, যে কোনো সময় মানুষের জীবনে যাইতে পারে। আমাদের এটা প্রাণের দাবি এবং চাওয়া হলো যে এই জলবদ্ধতা নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা করা হোক। যতবারই বৃষ্টি হয় ততবারই আমাদের এখানে পানি উঠে যায়, এটা থেকে আমরা মুক্তি চাই। সিটি কর্পোরেশন নগরবাসীর এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করলেও ঠিক কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারেনি। তবে নগরীতে নতুন ড্রেন নির্মাণ কাজ চলছে বলে জানান সিটি প্রশাসক। আমাদের প্রায় 7.5 কিলোমিটার ড্রেন আমরা নির্মাণ করছি। ইতিমধ্যে আমাদের প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার ড্রেন আমরা খনন করেছি। এক্সিস্টিং কিছু ড্রেন আছে আমাদের, সেটাকে আমরা ক্লিন করার পদক্ষেপ নিয়েছি এবং এটা ক্লিন হয়ে গেলে এবং আমাদের ওই ক্লিন হওয়ার পরে যদি আমাদের এই ড্রেনের সঙ্গে সংযুক্ত হয়ে যায়, আশা করি এটা সুফল আরও আপনার সামনে দেখতে পাবেন। এই দুর্ভোগের দ্রুত সমাধান চায় নারায়ণগঞ্জবাসী। দীপ্ত বার্তা কক্ষ।
সাংবাদিক মুন্নি শাহ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এতে স্থিতি রয়েছে মোট ১৮,১৬,৫৩,৭৩৯ টাকা। আজ সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান। এতে বলা হয়, মুন্নি শাহ ও তার স্বামী কবির হোসেন সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে বিধি বহির্ভূতভাবে প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করেন। মুন্নি শাহ ও তার স্বামী কবির হোসেন এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবে সন্দেহভাজন ব্যক্তি ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে মোট ৪৬টি হিসাব খোলা হয়েছে, যার মধ্যে বর্তমানে ৩৫টি হিসাব চালু রয়েছে। এগুলোতে সন্দেহজনকভাবে সর্বমোট ১৮৬,৫৬,৯১,০৮ টাকা লেনদেন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশ থেকে অর্থ পাচার ও তা ফেরত আনার বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে চাপ তৈরি হচ্ছে। সেই চাপের কারণেই যুক্তরাজ্যের লন্ডনের সম্পদ জব্দ করা হয়েছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অনুষ্ঠানে কথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের সম্পত্তি জব্দ করেছে ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি। এর ফলে লন্ডনে তাদের সম্পদ বিক্রি করা যাবে না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গভর্নর বলেন, দেশ থেকে চুরি করা অর্থ ফেরত আনা তাদের অঙ্গীকার। বাংলাদেশে থাকা রোহিঙ্গারা ফিরতে শুরু করেছে রাখাইনে। গত সপ্তাহে কক্সবাজার থেকে মিয়ানমারের মংরু শহরে স্থায়ীভাবে ফিরে গেছে ৮২ জন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, ফেরত যাওয়া ৮২ জন স্বতঃস্ফূর্তভাবে ফিরে গেছে। ফেরত যাওয়া এই ৮২ জন ২০২৪ সালে বাংলাদেশে এসেছিল বলে UNHCR এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল NCT বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। সকালে বন্দর গেটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি বারিক বিল্ডিং ও সল্টগোলা ক্রসিং থেকে শুরু হয়ে বন্দর ভবন গেটে গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি বিএনপি মহানগর সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, NCT একটি স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল, একে বিদেশিদের হাতে দেওয়ার প্রয়োজন নেই। এটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি। ভারতের উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি ও বজ্রপাতে একদিনে ৫৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে এবং বৃহস্পতিবার ভোরে রাজ্যটির বেশ কয়েকটি জেলায় এই হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম জানায়, রাজ্যের মোট ১৮টি জেলা ঝড় বৃষ্টি ও বজ্রপাতের কবলে পড়ে। কয়েকটি এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় ৬০ কিলোমিটার থেকে ১০০ কিলোমিটারের মধ্যে ওঠানামা করছে। ৩৭তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় ৭০টি স্বর্ণ, ৬২টি রৌপ্য, ৩২টি ব্রোঞ্জ পেয়ে প্রথম হয়েছে বিকেএসপি। ৪ দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপির মোট ৮০টি টিমের ৫৮১ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার সমাপনী দিন সাঁতারের ২০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করে শিলাইদহ সুইমিং ক্লাব। কুষ্টিয়া ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পেয়ে দ্বিতীয় স্থান লাভ করে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরী ও সমিত সোমের। এই ম্যাচ নিয়ে ভক্তদের তুমুল আগ্রহ রয়েছে। টিকিট ছাড়া হয়েছে অনলাইনে, দাম সর্বনিম্ন ৪০০ টাকা। অনেক বছর ধরেই দেশের ফুটবলে অনেকটা থমকে ছিল। সম্প্রতি হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলামদের আগমনে তা কিছুটা গতি পেয়েছে। গ্যালারিতে ফিরছে দর্শক, পাড়া মহল্লার আলোচনায় স্থান পাচ্ছে দেশের ফুটবল। ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে নতুন করে জাতীয় স্টেডিয়ামের উদ্বোধন হবে। আর এই ম্যাচে অভিষেক হবে হামজা চৌধুরী ও সমিত সোমদেরও। লাল সবুজের জার্সিতে নিজেদের মাঠে নামবেন তারা। ৩০ মে দেশে আসছেন ফাহমিদুল, ২ জুন হামজা ও ৩ জুন সমিত সোম যোগ দেবেন দলের অনুশীলনে।
তবে ভক্তদের তুমুল আগ্রহের এই ম্যাচের টিকিট এরই মধ্যে অনলাইনে ছাড়া হয়েছে। এবারই প্রথম বাফুফে অনলাইন টিকিট ছাড়ল। সব মিলিয়ে 9টি ক্যাটাগরিতে 18,300 টিকিট বিক্রি করবে বাফুফে। সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি 400 টাকা, আর হসপিটালিটি বক্স, কর্পোরেট বক্সের প্রতিটির দাম সর্বোচ্চ 5,000 টাকা। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। যে ম্যাচ দিয়ে বাছাইয়ের তৃতীয় রাউন্ড শুরু করে তপু রাকিবরা, আর নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সিঙ্গাপুরও। সেজন্য সি গ্রুপে থাকা 4 দলেরই পয়েন্ট 1 করে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিতর্কিত উপদেষ্টাদের বাদ এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি। নির্বাচন কমিশন পুনর্গঠন করে আগে স্থানীয় নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি। সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে সংকট কাটবে বলছে জামায়াত। দায়িত্ব পালন অসম্ভব করে তুললে প্রয়োজনীয় সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের বিবৃতি। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।